আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু মানুষ থাকে যাদেরকে হারানো মানে জীবন থেকে একটি অংশ যেন চিরদিনের মতো হারিয়ে যাওয়া। আপনারা জানেন বিগত সময়ে ঠিক এমন অসংখ্য মানুষ, অসংখ্য প্রিয়জন হারিয়ে গেছে নীরবে নিভৃতে। তারা আজও জানে না তাদের প্রিয় মানুষটি কি বেঁচে আছে নাকি মারা গেছে। এত কিছুর পরেও তারা চাইতে পারেনি বিচার, তুলে ধরতে পারেনি সত্যকে। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে কথা বলার জন্য যিনি স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তার বাবা 2017 সালে নিখোঁজ হয়েছেন এবং আজ পর্যন্ত ফিরে আসেননি। আমাদের সাথে রয়েছেন গুম হওয়া মোহাম্মদ বরশিদুল ইসলামের সন্তান সাইফুল ইসলাম সাগর। আমরা কথা বলবো তার সাথে, জানবো তার এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ কিছু দুঃসহ স্মৃতির কথা। জনাব সাইফুল ইসলাম সাগর, আমি শুরুতে স্বাগত জানাচ্ছি এসএটিভির স্টুডিওতে। আসসালামু আলাইকুম। আমি শুরুটা করতে চাই 2017 সালের 19 এপ্রিল, খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি। সেদিন ঠিক কি হয়েছিল আপনার পরিবারের সাথে এবং আপনার বাবার সাথে, সেই বিষয়টা একদম শুরু থেকে একটু জানতে চাই। 2017 সাল 19 এপ্রিল আমার বাবা আমার সাথে রাজশাহীতে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে আমাদের বাগমারা থানার পাশে তারপর তালতলি নামে একটা জায়গার নাম আছে, বাজার আছে। ওইখান থেকে আমার বাবার সাথে ছিলেন আমার ফুফাতো ভাই, ছিলেন একসাথে একই গাড়িতে ছিলেন আর কি, আমরা একটু মোটরসাইকেলে। ইন ডিটেইলসে জানতে চাই, আপনার সাথে দেখা করতে গিয়েছিলেন বলতে আপনি কোথায় ছিলেন এবং কেন আপনার সাথে দেখা করতে আমি যাচ্ছিলেন? ছিলাম রাজশাহীতে, আমি পড়াশোনা রাজশাহীতে করি। আচ্ছা। তো আমি অসুস্থ ছিলাম, আমাকে দেখতে গিয়েছিলেন আমার বাবা। আচ্ছা আচ্ছা। তো দেখা শেষ হওয়ার পর উনি বাসায় ফিরতেছিলেন। তো সেই মুহূর্তে আমাদের তাহেরপুর নামে একটা জায়গা আছে বাগমারা থানার পাশে, তালতলি নামে একটা জায়গা থেকে, ওইখান থেকে আমার বাবাকে আমার ফুফাতো ভাই সাথে ছিলেন, একই বাইকে চলে আসতেছিলেন রাজশাহী থেকে। ওইখান থেকে সাদা পোশাকধারী 3টা মোটরসাইকেল আপনার আমার বাবাকে উঠায় নিয়ে যায়, বলে আইন শৃঙ্খলার বাহিনী বলে উঠায় নিয়ে যায়। আপনি হাতে হ্যান্ডকাফ পরাই এবং পিস্তল ধরে। তারপর পরবর্তী সময় তো হারিয়ে যাওয়ার পর আমার ফুফাতো ভাই বাসায় জানাই বিষয়টা এরকম হয়েছে। তো আমার মা তারপর তৎক্ষণিক গেছেন আমাদের বাগমারা থানাতে গিয়ে একটা জিডি করছে। তো জিডি করার পর ওইখান থেকে আমাদের আরও অনেক জায়গাতে সবাইকে, ফ্যামিলি যত মানুষ আছে সবাইকে ফোন দেওয়া হয়েছে খোঁজটোজ নেওয়ার জন্য, কোথায় কী অবস্থা। তো আমরা এভাবে কোনো খোঁজটোজ পাইলাম না। তো পরবর্তীতে আমরা আমাদের রাজশাহীতে সিপিসি রাজশাহীতে 5 আছে, তো ওইখানে আমরা গেলাম। রাজশাহীতে যাওয়ার পর র্যাবের সাথে কথা হইলো, যে আমরা বললাম বিস্তারিত আমাদের এই সমস্যা, আমার বাবা হারিয়ে গেছে। তো ওনারা বললেন যে আমরা এখানে নিয়ে আসি নাই। তো তার পরবর্তীতে আমাদের ওইখানে একটা র্যাবের একটা এসআই ছিলেন, ওনার নাম জুয়েল রানা। তো উনি আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন যে আমি যদি কোনো এমপি বা মন্ত্রী বা কারো মাধ্যমে আসতে পারি তাহলে হয়তো আমাকে র্যাবের সির সাথে দেখা করে দিতে কোনো পারবে। রেফারেন্স নিয়ে আসলে? হ্যাঁ, রেফারেন্স নিয়ে আসলে। আচ্ছা। তো পরবর্তীতে আমরা আমাদের থানার এমপি সাহেবের কাছে গেলাম, যে বললাম ওনাকে। তো উনি আমাদেরকে বললেন যে ঠিক আছে, আমি দেখতেছি বিষয়গুলো। তো তারপরে উনি আমাকে আমাদেরকে বললেন যে আপনারা নির্বাচন সামনে, 2018 সালের নির্বাচনের পর আমরা দেশের একটু স্বাভাবিক অবস্থা হলে আপনার বাবাকে ফিরিয়ে দেওয়া হবে। তো আমাদের এবার আশ্বস্ত করলেন। তো আমরা ঠিক আছে, নির্বাচন শেষ, তারপর আমরা সিওর সাথে দেখা করতে গেলাম। সিও পরে আমাদেরকে আমার মা ছিল, আমি ছিলাম, আমার ছোটো বোন ছিল। আমার ছোটো বোনের বয়স তখন, আমার বাবা যখন গুম হয় তখন মাত্র 8 মাস বয়স ছিল। তো সিও সাহেব আমার মাকে এবং আমার ছোটো বোনের মাথায় হাত দিয়ে বলতেছিল যে তোমার বাবাকে আমরা খুব দ্রুত ফিরিয়ে দেবো। ওনার নাম ছিল মাহবুব আলম। আচ্ছা। তো তার পরবর্তীতে আমরা আমাদের বাসায় তারপর ওই সময় মেজর আশরাফ নামে একটা লোক আছেন, এখনও উনি চাকরিতে আছেন আমাদের রাজশাহীতেও, এখনও বর্তমানে অবস্থান করতেছেন। এর সাথে টোটালটা উনি জড়িত। উনি আসলে মূলত কে ছিলেন বা কি ছিলেন? উনি র্যাবের মেজর, উনি মেজর একটা, আচ্ছা, মেজর পদে আছেন উনি। তো আমার যতটুকু আমাদের ইনফরমেশন ছিল, আমাদের বাগমাতে আরও 2টা ফ্যামিলি আছে, মানে আমার মোট হলো 3টা ফ্যামিলি গুম হয়েছে আমার বাবা সহ আরও 2টা মানুষ। একটা আব্দুল কুদ্দুস এবং কুদ্দুস পরামানিক। তো 3জনকেই গুম করার সাথে উনি জড়িত। এবং আমরা গুম কমিশন বলেন, তারপর আইসিটিতে সব জায়গাতে আমরা মামলা করছি এগুলো নিয়ে। তার পরবর্তীতে আমরা সিওর সাথে দেখা করি। সিও সাহেব আমাদেরকে বলেন যে অবশ্যই আমরা আপনার বাবাকে খুব দ্রুত ফিরিয়ে দিব। তো পরবর্তীতে আমরা অনেকবার দেখা করতে যাই সিও স্যারের সাথে। সিও স্যার পরবর্তীতে আমাদের দেখা করেন নাই। তো তারপর আমার সাথে প্রায় 7-9-10 মাস পর একটা বড় ভাই সাইদুল ইসলাম, এই 9-10 মাস টোটালি জানেন না আপনার বাবা কোথায় আছে আমরা জানতাম না। আচ্ছা। 10 মাস পর একজন সাইদুল নাম, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বাসা। উনি আমার বাবাদের সাথে
পাশেই ছিলেন, উনি বলেন যে আমরা পাশাপাশি ছেলে ছিলেন, তো ওনাদের কথা হইতো, জোরে জোরে কথা হইতো। উনি এটা কি আয়না ঘরে না? জি হ্যাঁ, হ্যাঁ আয়না ঘরে রাখা হয়েছিল। আচ্ছা। তো তারপরে উনি যখন জেলে যায় ওনাকে একটা অস্ত্র মামলা দেওয়া হয়। এখন বর্তমানে উনি হচ্ছে 5 আগস্টের পর ওনাকে হচ্ছে এই মামলার আবার পুনরায় হচ্ছে ওনাকে সারেন্ডার করতে হয়, করে এখন বর্তমানে উনি জেলে আছেন। মিথ্যা মামলা কিন্তু এটা। তারপর হচ্ছে সাইদুল ভাইয়ের ফ্যামিলির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে যে আমার বাবারাও ওই জায়গাতে ওনাদের সাথে ছিলেন। অর্থাৎ উনি দেখেছেন, উনি হ্যাঁ কথা দেখেছেন, বলেছেন হ্যাঁ তার কথা সাথে? বলেছেন, পাশাপাশি আচ্ছা। একই পাশাপাশি ছেলে ছিলেন, কথা অর্থাৎ বলেছেন। এতটুকু নিশ্চিত হওয়া যায় যে আপনার বাবা র্যাবের হ্যাঁ হেফাজতে র্যাবের ছিলেন। হেফাজতে ছিলেন, হ্যাঁ। আচ্ছা। তারপর আমার সাথে অনেক দিন পর, প্রায় 1.5 বছর 1 বছর প্লাস বা 1.5 বছরের মতো হবে, এরকম সময় একটা ফোন আসে। এসে বলে যে আমার দাদির কি অবস্থা, আমার ফ্যামিলি, আমার ছোট বোন তখন ক্লাস 8-এ পড়ে, তো ওর রেজাল্টে কি অবস্থা, তা আমার কি অবস্থা, আমি কেমন আছি, আমার ছোট বোন কেমন আছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি হচ্ছে কে বলছিলেন। তো উনি বলতেছিলেন আমার বাবার হচ্ছে ফ্রেন্ড। তো আমি ওনার ভয়েসটা, আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভয়েসটা একটু অন্যরকম, আমরা মানে কথা বলে বুঝি যে মানুষটার বাসা হচ্ছে রাজশাহীতে। তো পরবর্তী ওনার নাম্বারটা আমার কাছে ছিল, আমার সাথে ফোনে যেহেতু কথা বলছে, তো আমি পরে ফোন দিছি ওনাকে যে আপনি হচ্ছে আমাকে এই নাম্বারটা ফোন আসছিল, আমার তো বাবার বন্ধু বলছিল, তা আসলে এই নাম্বারটা কার, আপনার বাসা কোথায়। মানে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার বাবা হয়তো বা র্যাব হচ্ছে CPC 1 আছে, র্যাব CPC 1 বলা হয় চাঁপাইনবাবগঞ্জ, আর ওদের একটা ব্রাঞ্চ আছে। আচ্ছা। তো সেক্ষেত্রে আমি ভাবছি হয়তো বা ওইখানে থাকতে পারে। তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি একটা দোকান, ওনার নাম সুমন। তো উনি হচ্ছে বলতেছিলেন এটা আমার হচ্ছে একটা মোবাইলের দোকান, উনি একজন এসে আমার আপনার সাথে কথা বলে গেছে, আর উনি কি আসলে আমি ওনাকে চিনি না। তো আমার তখন আমি দৃঢ় বিশ্বাস যে আমার বাবা ওইখানেই ছিলেন। আপনার বাবা কাউকে দিয়ে ফোনটা করিয়েছিলেন খুব সম্ভবত? প্রায় 1.5 বছরের মতো। আমি জানতাম আমার বাবা ওইখানে আছে, কিছু করতে পারিনি। জনাব সাইফুল ইসলাম সাগর, আমি আসলে বাকরুদ্ধ। আমি আপনার বাবার এই বিষয়টাতে আসলে আপনাকে কি বলে সান্ত্বনা দেওয়া উচিত আমি আসলে জানি না। আপনার বাবার মতো এমন অসংখ্য পিতা, অসংখ্য প্রিয়জনই এভাবে আসলে গুম হয়েছেন, যেটা আপনিও জানেন, এবং এই ক্ষত আপনারা আজও বয়ে নিয়ে বেড়াচ্ছেন। তো এই যে আপনার বাবার যে ওখানের উপস্থিতিটা আপনি টের পেয়েছিলেন, আপনি কি পরবর্তীতে ওই জায়গাটাতে গিয়েছিলেন কিংবা খোঁজ নিতে পরবর্তীতে? আমি যাইতে পারি নাই, আমি অনেকজনকে বলছি, কিন্তু আমাকে কেউ সাহায্য করেনি। কেউ না, আমাদের MP সাহেব ছিলেন, উনি করে নাই, বারবার আশ্বস্ত করছেন কিন্তু করে নাই। তারপর আমার বাবার এই বিষয়গুলো নিয়ে আমি মোটামুটি সবসময় বিভিন্ন প্রোগ্রাম করতাম। তো আমাকে NSI থেকে আমাকে হুমকি দেওয়া হয়, আমাকে উঠানে চলে যাবে। পরবর্তী আমি তুলি আপুকে ফোন করি, যে আপু আমাকে এইভাবে হুমকি দেয়। পরে আখি আপু, তুলি আপু আমাকে ফোন দিয়ে বলে সমস্যা নাই, পরে আমরা দেখতেছি। পরবর্তীতে আপু জানি না কীভাবে কী করছে, পরে ওনাকে ওইখান থেকে ট্রান্সফার করছে। আমি কলেজে গেলে আমাকে হুমকি দেয়, আপনাকে উঠায় নিয়ে যাবো। এটা কোন বাহিনী থেকে? NSI থেকে? NSI থেকে। কে ছিল ব্যক্তিটা? আপনি কি নাম পরিচয় কিছু জানেন? সোহেল নাম ছিল। আচ্ছা। অনেক 2018 ঠিক কি বলে আসলে হুমকিটা দেয়া হতো এবং কি কারণে? আমি যখন বাবার বিষয় নিয়ে খোঁজ টোজ করি, বিভিন্ন মিডিয়াতে কথা বলতাম, বিভিন্ন প্রোগ্রাম করতাম, পেপার পত্রিকাতেও কথা বলতাম, এগুলো নিয়ে হুমকি দেওয়া হয় যে আপনি যদি বেশি এরকম করেন তাহলে আপনি হচ্ছে আমাদের অফিসে আসেন। প্রথমে ডাকছে আমাকে, আমাদের অফিসে আসেন। আমি বললাম আপনি আমাদের যদি কোনো কথা বলতে চান তো আপনি আমার বাসায় আসেন। তো বলেন না, আপনি বাসেন, আপনি আমাদের অফিসে আসেন। আমি বললাম না, আমি অফিসে যাবো না, কারণ আমি দেখতেছি আমার বাবা গুম হয়েছে, আমি কেমনে যাই ওখানে। পরবর্তীতে আমাকে বলে যে আপনি কোথায় পড়াশোনা করেন আমি জানি, কিন্তু আমি আপনার কলেজে উঠে নিয়ে আসবো কলেজ থেকে। তারপরে আমি আপুকে ফোন দিই, তুলি আপুকে, আপু এরকম ঘটনা, আমাকেও তো উঠাতে চাচ্ছে। পরে আপু বলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরবর্তীতে আপু আমাকে হেল্প করে, সহযোগিতা করে। তারপর আমাকে আর উঠাই নেবো, আমাকে আর পরে NSI কোনো সমস্যা করে নাই। আপনার বাবার কোনো ছবি কি আপনি এনেছেন কিনা সাথে, যদি আমাদেরকে একটু দেখান? আমার বাবার ছবিটা, এটা কত সালের ছবি? উনি গুম এটা- হওয়ার কতদিন আগের? এটা আমার ছোট বোনের বয়স 6 মাস, প্রায় আমার বাবা গুম হওয়ার হয়তো বা 3 মাস আগের ছবি এটা।
অর্থাৎ 2017 সালেরই। 17 লাস্ট ছবি, এরপরে কোনো ছবি নাই, তার আগে এটাই ছবি শেষ নাই, ছবি। পরে ছবি। অর্থাৎ এটা একটা মূল্যবান স্মৃতি আপনাদের কাছে, এটাই তার শেষ ছবি আপনাদের কাছে, শেষ স্মৃতি হিসেবে রয়েছে। আচ্ছা, আপনি যে বলছিলেন যে আপনার ফুফাতো ভাই সেদিন খুব সম্ভবত আপনার বাবার সাথে ছিল, তো আপনার সাথে দেখা করতে গেল এবং আপনার বাবাকে ওখান থেকে সাদা পোশাকধারী 3 জন ব্যক্তি তুলে নিয়ে র্যাব গেল, পরিচয়, র্যাব পরিচয়। র‍্যাব পরিচয়ে। তো আগে থেকে কি আপনার বাবাকে ফলো করা হচ্ছিল কিনা, কিংবা তারও কিছুদিন আগে থেকে কোনো ধরনের হুমকি বা ফোন টোন এরকম কিছু ছিল কিনা, আপনারা এরকম টের বলতে পেয়েছেন কিনা? আপনার হচ্ছে র্যাবের হচ্ছে সোর্স থাকে, এলাকা ভিত্তিক কিছু সোর্স থাকে। আপনার হচ্ছে মেজর আশরাফের সে সোর্সগুলো ছিল, আলতাফ, মোজাম্মেল, এগুলো নাম আমাদের বাসার একটু সাইটে আর কি। তো এরাই হচ্ছে আমার সোর্স হিসেবে কাজ করতো, মানে আমার বাবা কোথায় যায়, মুভ করে, এগুলো বলতো। আচ্ছা, তারপরে ওরা আমার বাবাকে বলে যে এক সময় যে হচ্ছে এরকমভাবে উঠানো হচ্ছে, নির্বাচনের আগে, তখন 18 সালে নির্বাচনের আগে উঠানো হচ্ছে, এরকমভাবে ভয় দেখায়। তো পরবর্তীতে বলে যে কিছু টাকা পয়সা দিলে এরকম আর কিছু করবে না। তোমার বাবার তখন অনেক টাকা পয়সাও নাই। আচ্ছা, আচ্ছা। তারপর নেওয়ার তারপরেও তো এরকম একটা দুর্ঘটনা ঘটা দিয়েছে। এই টাকা পয়সাগুলো আপনার বাবা কোথায় দিয়েছেন বা কাকে এটা ওই দিয়েছেন? যে র্যাবের সোর্সকে দেওয়া হয়েছে, যাতে আমার আচ্ছা। বাবাকে না উঠায় নেওয়া যায়, কারণ আমার অর্থাৎ বাবা তারা টাকাও নিয়েছেন, দুই পক্ষেই কাজ হ্যাঁ, করেছেন কাজ আসলে। করছেন। আসলে আমার বাবা তো 2008 সালেও জেলে ছিলেন, প্রায় 2-2.5 বছরের মতো। তারপর হচ্ছে পরবর্তী বাসায় আসেন, তারপরে দীর্ঘ সময় তো সবসময় তো পালায় থাকতেন, বাসায় ঘুমাইতেন। মনে হয় আমি কখনো রাতে ঘুমাইতে দেখিনি, এখন তো দেখি না। আপনার বয়স তখন কত? আমার বয়স তখন, আমি তখন ক্লাস 4-এ পড়ি। আমার বাবা যখন জেলে, তখন ক্লাস 4-এ পড়ি। আচ্ছা, এরপর যখন গুম হলো তখন আপনি বয়স কত ছিল? আমার তখন প্রায় 17 বছর বয়স ছিল। আচ্ছা, আমার একটা ছোট বোনের 13 বছর, ফাহমেদা নাম, আর একটা নাম হচ্ছে মুস্কান, ওর ফাউজিয়া আর কি। ওর বয়স তখন 8 মাস। অর্থাৎ আপনিই পরিবারের বড় সবচেয়ে বড় সন্তান। সন্তান, হ্যাঁ। এবং ছোট যে 2 জন সন্তানের কথা বললেন আপনার বাবার, একদম ছোট যিনি আপনার বোন, তিনি তো নিশ্চয়ই আপনার বাবার আদর, ভালোবাসা সবকিছু থেকেই বঞ্চিত হ্যাঁ, হয়েছেন। বঞ্চিত। আপনি তো তাও কিছুটা পেয়েছেন, আপনার ছোট বোন পেয়েছে। হ্যাঁ, পুরোটাই, কোনো কিছুই পায় নাই। ও তো, বাবা তো কি জানে, যে বোঝে না সে। আপনার বাবাকে গুম করার পেছনে আসলে মূল উদ্দেশ্য বা কারণটা কি ছিল? মূল উদ্দেশ্য, আমার বাবা তো রাজনীতি করতেন, বিএনপি রাজনীতি, কৃষক দলের সেক্রেটারি আমাদের। তো সামনে নির্বাচন ছিল, এই জন্য এই উপলক্ষে উঠানো হয়েছে। আমাদের ফ্যামিলিতে শুধু যে আমার বাবা এরকমটা না, ফ্যামিলিতে আমার, মানে আমার ফুফাতো ভাই আছে, ফুফাতো ভাই সহ আমার বড়াপ্পা, যতগুলো আমার বড়াপ্পা মোট হচ্ছে 3টা, আমার বাবার 4 ভাই, তার মধ্যে 3জন সবাই আসামি। অর্থাৎ এই রাজনীতির কারণে। রাজনীতির আমরা কারণে সেই সব, প্রসঙ্গগুলো হ্যাঁ, ধীরে ধীরে সব। অবশ্যই আসবো বা আসার চেষ্টা করব। আপনি আপনার বাবার সাথে সর্বশেষ সাক্ষাতের কথা যে ব্যক্তির বলেছিলেন, তিনি বের হয়ে আপনার বাবার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, তিনি আপনাদেরকে বিবরণ দিয়েছিলেন, তার থেকে আর কি তথ্য পেয়েছিলেন আপনারা, এবং সেখানে কি কোনো ধরনের নির্যাতন করা হতো কিনা তাদের উপরে, আর কি তথ্য পেয়েছিলেন? উনি বলছিলেন যে ওনাকে ভাইয়া বলছিলেন যে যখন নিয়ে আসে ছেলে, তখন তো সবাই খুব কান্নাকাটি করে, চিৎকার করে, অনেক মারধর করা হয়, অনেকভাবে নির্যাতন করা হয়। তারপর খাবার ঠিকভাবে দেওয়া হইতো না। তারপর আপনার হচ্ছে উল্টা করে নাকি টাঙ্গায় রাখতো, রাখে নাকি পিটাইতো। তো এরকম অনেক, অসংখ্য। গরম পানি নাকি মুখে দিত, বালতিতে পানি নিয়ে নাকি মুখ ঠেসে ধরতো। অনেক ধরনের নাকি নির্যাতন করা হইতো, এবং পাশাপাশি ছেলে যদি ছিল, ওরা গল্প করছে। তারপর র্যাব সিপিসি 5-এ, না র্যাব সিপিসি চাঁপাইনবাবগঞ্জে আপনার হচ্ছে শামসুল ফরাজের নামে একটা কনস্টেবল ছিল, উনি দায়িত্ব ছিলেন, উনি খাবার দিতেন। আচ্ছা। তো উনি হচ্ছে আমাদের ওই যে আমাদের ফোন করছিলেন, ফোন করে আমাদের খোঁজখবর নিতেন। তো আঙ্কেল আমাদের ওই যে গুম কমিশনে যখন হচ্ছে আমরা মামলা করি, তাকে ওনাকে আমরা হচ্ছে ইনভাইট করছিলাম, আসার জন্য বলছিলাম সাক্ষী হিসাবে। তো উনি আসছিলেন। তো ওনাকে ওইখান থেকে সিপিস 1 থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে মুরাদ, কার্টুন কমান্ডার মুরাদ নামে একজন ব্যক্তি, উনি ওইখান থেকে পরবর্তীতে অন্য কোথাও ওনাদের শিফট করছে, বাকি 3জনকে। উনি এটা আমাদেরকে জানাইছিলেন। এখন উনি রাঙ্গামাটিতে আছেন কর্মরত। আচ্ছা,
আপনার বাবা এই যে শুধুমাত্র রাজনীতির কারণেই ওনাকে এই যে গুম করা হলো এবং 2017 সাল থেকে 2026 সাল এখনো পর্যন্ত উনি নিখোঁজ, ওনার কোনো খবর আপনারা জানেন না, জীবিত নাকি মৃত, এই রাজনীতির কারণেই শুধুমাত্র একটা মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া, তার বিরুদ্ধে কি কোনো ধরনের কোনো মামলা বা এর আগে কোনো রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন কিনা? রাষ্ট্রদ্রোহী মামলা কোনো ছিল না, কিন্তু বিএনপি রাজনীতি করতো, সেজন্য তো দেখা যাচ্ছে যে কোনো ধরনের কোনো একটা এটাই মূল বিস্ফোরণ হলেও, অপরাধ। হ্যাঁ বিস্ফোরণ টিস্ফোরণ হলে মামলা, তো অনেক মামলা ছিল। আমরা এরপর থেকে আবার আসবো, আমরা এই জায়গা থেকে আবার শুরু করব, তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে শুধুমাত্র ভিন্ন দল কিংবা ভিন্ন মতের কারণে এভাবে অসংখ্য মানুষকে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, যার জবাব আজও পর্যন্ত এই রাষ্ট্র কিংবা কোনো দলের কাছেই নেই। আমরা সেই কথাগুলোই, সেই উত্তরগুলো আমরা আজও খুঁজছি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন গুম হওয়া মোহাম্মদ মোর্শেদুল ইসলামের সন্তান সাইফুল ইসলাম সাগর। আপনি বিরতিতে যাবার আগে বলছিলেন যে আপনার বাবার শুধুমাত্র রাজনীতির কারণে, ভিন্ন দলের কারণে আপনার বাবাকে গুম করা হয়েছে, তিনি আজও পর্যন্ত নিখোঁজ, এবং ওনার যে গুম হওয়া সেটার পক্ষে আপনাদের কাছে কোনো নথি, তথ্য বা সাক্ষ্য এমন কিছু রয়েছে কিনা, বা আপনি আজকে নিয়ে এসেছেন কিনা, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান। কিছু হচ্ছে পেপার নিয়ে আসছি আমার বাবা যখন মানে গুম হন। ওই সময় কি আসলে পত্রিকাতে খবরগুলো ছাপা হয়েছিল? ছাপা হয়েছিল। এই তো আমার মা হচ্ছে পেপার কি করছিল। আচ্ছা, এগুলো সবই কি জাতীয় দৈনিকেই ছাপা হয়েছিল? দৈনিক আছে, আচ্ছা। প্রথম আলো আছে। আমরা দেখতে পাচ্ছি বাগপাড়া থেকে তুলে নেওয়া হলো আরেক ব্যক্তিকে, অর্থাৎ এটি আপনার বাবা ছিলেন খুব সম্ভবত। এটা দৈনিক প্রথম আলো পত্রিকা ছিল। আচ্ছা, এটা আমাদের বাগমারার তিনজন ব্যক্তি। তিনজন, আপনি শুরুতে বলছিলেন যে কথাটি, আপনার বাবা সহ আরো দুইটা পরিবার। জি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই যে ঘটনার পর আপনি বললেন যে আপনার মা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, আপনারা পারিবারিকভাবে খোঁজ খবর নিয়েছেন, দৌড়াদৌড়ি করেছেন, এবং প্রাথমিকভাবে একটি জিডির কথাও বলছিলেন। সেই জায়গা থেকে একটু আসতে চাই যে জিডি ওখানকার স্থানীয় থানায় করতে গিয়ে কোনো ধরনের আপনারা কি হয়রানির মুখোমুখি হয়েছিলেন কিনা, বা সহযোগিতা পেয়েছিলেন কিনা তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী থেকে? জিডির ক্ষেত্রেটা হচ্ছে জিডিটা ওনারা নিয়েছেন, কিন্তু আমরা বলতেছিলাম আমার বাবাকে, তো আমরা তো শুনছি তো আমাদের এভাবে নিয়ে গেছে, তো আমরা বলতেছিলাম যে এটা তো প্রশাসন নিয়ে গেছে, প্রশাসনের পরিচয় নিয়ে গেছে, তাহলে আপনারা এটা উল্লেখ করেন যে ওনাকে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওনারা ওইভাবে উল্লেখ করেন না, শুধু লেখছে যে নিখোঁজ হয়েছে। একটি মানুষ তো হারিয়ে যায়নি, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়। সেখানকার কি কোনো সিসিটিভি ফুটেজ বা কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এমন কিছু কি তখন না সম্ভব ছিল কিনা? সাক্ষ্য গ্রহণ বলতে আমাদের ওটা গ্রাম, তো ওইখানে তো সিসি ক্যামেরা নাই, তো আমার ফুফাতো ভাই সাথে ছিল, ও তো ওকে নিয়ে যাওয়া হয়েছিল, ওকে বলা হয়েছে, ও বলছে, তারপরে ওনারা হচ্ছে ওটা শুধু নিখোঁজ বলে লিখছে, ভাই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে, এটা উল্লেখ করে নাই। আচ্ছা, আপনার বাবাকে যখন নিয়ে যাওয়া হয় তখন আপনি কোন ক্লাসে পড়ছিলেন? আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। ইন্টারমিডিয়েট, অর্থাৎ আপনার একটি বোনের কথা বলছিলেন যে একবারেই ছোট ছিল, 8 মাস বয়স, আর একজন হচ্ছে তার একটু বড়, ছোট। তো তখন পরিবারে আসলে মোট সদস্য সংখ্যা কতজন ছিল, এবং ওই সিচুয়েশনটা আসলে পরিবার ঠিক কিভাবে মোকাবেলা করেছে আপনার নিজের চোখে, আপনি যেটা দেখেছেন? পরিবার মোকাবেলা ছোট একটা গল্প করি। আমার যতটুকু মনে আছে, আমার মা, আমার ছোট বোন প্রায় 10 থেকে 11 দিন তো শুধু আলুর ভর্তা খাইছে। তারপর একদিন তেলাপিয়ার মাছ কিনা হয়েছে, সবচেয়ে দাম কম গ্রামে। আমার ছোট বোনটা খাইছে, খেয়ে বলতেছে বহুদিন পর পেট ভরে ভাত খাইলাম। এরকম অসংখ্য দিন গেছে যেটা বলার মতো না। অর্থাৎ উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র আপনার বাবাই ছিলেন, এবং আপনার বাবা থাকা অবস্থায় গুম হওয়ার আগে নিশ্চয়ই আপনার পরিবারকে এরকম কোনো কষ্টের সম্মুখীন হতে হয়নি? না, আগে কখনো হতে হয়নি। আমার বাবা যখন গুম হয় তার পরের দিন আমাকে প্রায় 12,000 টাকা দেওয়ার কথা ছিল প্রাইভেটের জন্য, ম্যাচে থাকার জন্য, কিছু দিয়ে যাইতে পারেনি। আমি তো মনে করছিলাম আমার পড়াশোনা মনে হয় থেমে গেল। আমার মা খুব কষ্ট করে আমাদের 2 ভাই বোনকে খুব কষ্ট করে পড়াশোনা করাইছে। আমি এখনো পড়াশোনা করতেছি, মাস্টার্স করতেছি রাজশাহী কলেজে, খুব কষ্ট করে। কিন্তু আপনার বাবা দেখতে পারেনি সেই
চিত্রটি এখনো, এবং আপনার দুই বোনও যথেষ্ট বড় হয়েছে, তারাও আদর ভালোবাসা থেকে বঞ্চিত। আপনি রাজশাহীতে যখন ছিলেন, আপনার বাবা আপনার সাথে দেখা করেই ফিরছিলেন। আপনি এই ঘটনাটা সর্বপ্রথম, যে আপনার বাবাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই ঘটনাটা প্রথম আপনি কার মুখ থেকে শুনলেন, এবং ওই সময়টা তাৎক্ষণিকভাবে আপনি কি করেছিলেন? আমার আমি তো তখন আমার পরীক্ষা চলতেছিল, মানে আপনার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে টেস্ট পরীক্ষা চলতেছিল। আচ্ছা। তো আমি পরীক্ষা শেষ করে এসে দেখি আমার ফোনে প্রায় 50টা প্লাস ফোন, আমার ফ্যামিলি সবাই ফোন করছে। তো আমি ফোনটা হাতে নিলাম, নিয়ে প্রথম দেখি আমার মামা ফোন করছে। মামাকে ফোন দিলাম, তোমার আম্মুর সাথে কথা বলো। মাকে ফোন দিলাম, তো মা বলে যে বাবা এরকমভাবে গুম হয়ে গেছে। সবাই কান্নাকাটি, বোঝানো যাবে না আসলে ফিলিংসটা কেমন। আমি বুঝতে পারছি, আপনার অভিব্যক্তি দেখেই আমি সেটি বুঝতে পারছি। এবং ওই সময়টা আপনি ওখান থেকে রওনা হয়ে গেছেন, আপনিও তখন খুব বেশি বড় না, মাত্র ইন্টারমিডিয়েটে পড়ছেন। আমি খুব ছোট। তারপর বাসায় গেলাম, যে দেখি সবাই কান্নাকাটি। আমার দাদি তো অনেক বয়স্ক, দাদিও কান্নাকাটি করতেছে। পরবর্তী দাদি মারা গেছে। এবং আর্থিক প্রভাবও একই সাথে, আপনি যেটি বলছিলেন যে যথেষ্ট প্রভাব আসলে আপনার পরিবারের উপর পড়েছিল, মানসিক প্রভাবের সাথে সাথে। আচ্ছা, এই যে রাজনীতি করার কারণে আপনার বাবাকে যে তুলে নিয়ে যাওয়া হলো, শুধুমাত্র ভিন্ন দল করার কারণে, এছাড়া তো নিশ্চয়ই উনি কোনো অপরাধী ছিলেন না। তো এই বিএনপির রাজনীতি করার কারণে আপনার বাবার যে দশা হলো, এরপর এই দলের পক্ষ থেকে আপনাদের জন্য কি করা হয়েছে? কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে কিনা, কিংবা তাদেরকে আপনারা দুঃসময়ের পাশে পেয়েছেন কিনা? তখন দুঃসময় বলতে আমার তুলিয়াপুর সবসময় আমাদের হেল্প করছে যে কোনো বিষয়। এখন আমার ছোটো বোনের পড়াশোনা, যেটা ক্লাস 4-এ পড়ে, তো পড়াশোনার জন্য আপুই হেল্প করে। আচ্ছা। আর বিএনপি থেকে আমাদের এবার রিসেন্ট আপনার কিছু আশ্বস্ত করছে যে আমাদের সবাইকে পুনর্বাসন করবে। তো এখন ওইরকমভাবে আমাদেরকেও বিএনপি আশ্বস্ত তো আসলে অনেকেই করে, বাস্তবায়ন খুব একটা আমরা হতে দেখি না। তো আপনাদেরকে যে আশ্বস্ত করেছে, এবং আপনারা সাফারার, আপনারা ভিকটিম, এই আশ্বস্ততাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় এটি বাস্তবায়ন হবে আসলে? বর্তমানে সরকার যেহেতু আমি বিশ্বাস পাচ্ছি কেন, যে এর আগে গুম কমিশনে আমি যখন মামলা করছিলাম বা ট্রাইব্যুনালে, তো তখন ইনভেস্টিগেশন করা হয়েছে, সেটা করছে ওরা, সবাইকে ডাকছে, মেজর আশরাফ বলেন, ব্রিগেডিয়ার মাহবুব আলম, সবাইকে ডাকছেন, ডেকে এখানে তাদের থেকে শুনছেন। কিন্তু বর্তমানে সরকার যখন নতুন একটা করলেন, ট্রাইব্যুনাল গঠন করলেন, সেখান থেকে রুহুল আমিন নামে একজন আমাদের বাসায় গেছেন, ইনভেস্টিগেশন করছেন। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে হয়তোবা আমাদেরকে বর্তমানে সরকার আমাদের পুনর্বাসন করবেন। আচ্ছা, আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে আপনার একজন ফুফাতো ভাই ক্রসফায়ারে নিহত হয়েছিলেন, র্যাবের ক্রসফায়ারে খুব সম্ভবত। তো সেই বিষয়টা থেকে একটু আসতে চাই, যে আপনার ফুফাতো ভাইয়ের সাথে কি হয়েছিল? আমার ফুফাতো ভাই আমাদের ইউনিয়নের ছাত্র দলের সভাপতি ছিলেন। আচ্ছা, অর্থাৎ উনিও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। হ্যাঁ, তো সেখান থেকে ভাইয়াকে ভাইয়া ঢাকার উদ্দেশ্যে আসতেছিলেন। তো সেখান থেকে ভাইয়া নিখোঁজ হয়ে যায় এভাবে। পরে প্রায় 1 থেকে দেড় দিন প্লাস 2 দিনের মতো পর আমাদের ইউনিয়নের পাশে একটা বাগান আছে। আচ্ছা, গোয়ালকান্দি ইউনিয়ন, আমাদের ইউনিয়নের পাশে। পরে অনেক গোলাগুলি শব্দ শুনতে পাই আমরা রাতে। এটা কত সালের কথা? এটা 2012 সালে, অর্থাৎ আপনার বাবা নিখোঁজ হওয়ারও আরো 5 বছর আগে। 5 বছর আগে। আচ্ছা। তো ওইখানে তার পরবর্তীতে আমরা শুনি যে ভাইকে ক্রসফায়ার করা হয়েছে। তো আমার ভাইয়ার ছবিটাও নিয়ে আসছি আমি। আচ্ছা, এই যে ভাইয়া, ফুফাতো ভাই, বাগমারায় র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধ, হ্যাঁ। কিলার মোস্তাক নিহত। এই কিলার মোস্তাকের কাহিনীটা একটু জানতে চাই। কিলার মোস্তাক আসলে কি বিষয়টা? বলতে আমার ভাই বিএনপি রাজনীতি করতেন। আমাদের আশেপাশে রাজশাহীর যা বড় বড় যারা নেতা কর্মী আছেন, সবার সাথে ভাইয়ার খুব ভালো সম্পর্ক রাজনীতির ক্ষেত্রে। তো সেখান থেকে 8 সালের পর তো আপনার আওয়ামী লীগ সরকার আসার পর যেটা হয়েছে, যে ভাইয়া তো রাজনীতির কারণে সব জায়গায় সবসময় ফ্রন্টে থাকতেন। বিভিন্ন ধরনের স্লোগান বলেন বা মিছিল মিটিং হলে অনেক ছেলেপেলে নিয়ে যাইতেন। তো এইসব কারণে দেখতেছে যে আমাদের আসলে এইসব সাথে জড়িত বলতে হলে রাজনীতিক, আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান ওনার বর্তমানে আছেন আলমগীর সরকার, এবং ওর দুলাভাই কামাল, আবুল কালাম। আবার আমাদের পাশের আরেকজন আছে, ওর ফুফাতো ভাই বাচ্চু, জুনাব। এরা রাজনীতি করে আওয়ামী লীগের।
আচ্ছা। এরা এরা হচ্ছে ফুল এরাই ওর আবার হচ্ছে আবুল কালামের হচ্ছে এক মামাতো ভাই না ফুফাতো ভাই হচ্ছে আপনার রাজ, ও আবার হচ্ছে আপনার র্যাবের সদস্য। তো আমরা যতটুকু শুনছি যে ওর মাধ্যমেই টাকা পয়সা দিয়ে এরা হচ্ছে রাজনৈতিকভাবে আমাদের ফ্যামিলি তো বিএনপি রাজনীতি করে, তো ভাইয়া দেখতেছে পর্যায়ক্রমে ভালো একটা পজিশনে যাচ্ছিলেন, তো সেখান থেকে ভাইয়াকে হচ্ছে এবং এই যে বন্দুক যুদ্ধ আমরা যেটা দেখলাম, আপনার ভাইয়ের কাছে কি ওই সময় আসলেই কোনো বন্দুক ছিল কিনা, বা সে কি আসলে বন্দুক যুদ্ধে নিহত হয়েছিলেন কিনা? বন্দুক যুদ্ধ তো ভাইয়ের কাছে ওরকম কোনো ভাইয়ের কাছে কোনো ধরনের কিছুই ছিল না, আর এটা সাজানো একটা জিনিস যে দুই পক্ষ হচ্ছে আপনার গোলাগুলি করছে, সেখান থেকে ভাই মারা গেছে। আর আর একটা আপনার হচ্ছে আর সাথে আমাদের আশেপাশে যে লোকগুলো ছিল মানে বাসার মানে আপনার হচ্ছে আমাদের ইউনিয়নের পাশে যে বাসাগুলো ছিল, তো ওরা বলতেছে এরকম মানে খুব যে মানে উপরে ফায়ারিংগুলো হয়েছে, নিচে ফায়ারিংগুলো হয় না বা নিচে ওরকম বুলেট টুলেট পাওয়া যায় নাই। আর ওনাদের ভাষ্য মতে যে ওরা অনেকজন মিলে হচ্ছে সম্মিলিতভাবে ওইখানে ওরা বন্দুকযুদ্ধ করছে, কিন্তু আসলে ওইখানে কিছুই না, শুধু ভাইয়া ছিল এবং ভাইয়াকে একাধিক গুলি করা হয় এবং পিছন সাইড থেকে। আচ্ছা, অর্থাৎ আমরা যেটা দেখি বা শুনি মাঝে পিছনের মাঝে যে সামনে তাকে দুটো, দৌড় হ্যাঁ। দিতে বলা হয় এবং পেছন থেকে আসলে গুলিটা করা হয়, একই পরিস্থিতির শিকার তিনিও হয়েছেন। এই যে আপনাদের ওই দিকটাতে আসলে বাগমারা কিংবা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এই অঞ্চলে আমরা বিগত আওয়ামী লীগ সময় দেখেছি বেশিরভাগ সময় আসলে জঙ্গি অভিযান এবং সেখান থেকে অনেক জঙ্গিকে উদ্ধার করতে। এই বিষয়টার নিয়ে আসলে সত্যতা কতখানি, এবং আপনি একজন প্রত্যক্ষদর্শী হিসেবে যদি ঘটনার বিষয়টা এটা একটু বলেন। বিষয়টা হচ্ছে আমরা ওই যে রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট সরকার যেহেতু আপনার অবৈধভাবে থাকার জন্য আপনার শেখ হাসিনা থাকার জন্য ও কি করছে, ওর আশেপাশে যারা দেখছে বিএনপি যারা ভালো ভালো একটু মানুষ যারা দেখতে রাজনীতির সাথে জড়িত, তাদেরকে ড্যামেজ করার জন্য এই কাজগুলো করছে, এভাবে মারছে। এগুলো জঙ্গি বলতে কিছু না, সবগুলো বিএনপির মানুষগুলোকে, যে বিএনপি বলেন বা জামাত বলেন, আমাদের উত্তরবঙ্গের দিকে তো সবচেয়ে বেশি বিএনপির মানুষ বেশি, বগুড়া বলেন, রাজশাহী বলেন, নাটোর বলেন, চাঁপাইনবাবগঞ্জ বলেন, তানোর বলেন, সব জায়গাতে আমাদের বিএনপি বেশি। তো সেই জায়গা থেকে উনি চাইছে যে ওই জায়গাতে ওনাদের তো সচরাচর আমরা সবসময় বিএনপি ওইদিকে বেশি ভোট পাইতেন বা ভোট পাই, তো সেক্ষেত্রে হয়তো ড্যামেজ করার জন্য এগুলো করছে। কিন্তু এই যে সাধারণ কোনো মানুষকে প্রকাশ্যে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া, এবং এমন অসংখ্য মানুষ আছে যারা আজও ফিরে আসেননি আপনার বাবার মতো, ক্রস ফায়ার দেয়া কিংবা জঙ্গি, আপনি যেটা বলছিলেন যে জঙ্গি সাজিয়ে তাদেরকে মেরে ফেলা, হঠাৎ গুম করে ফেলা, এইগুলার পিছনে আসলে কে বা কারা ছিল এবং কিসের মদদে আসলে এটি করতে পেরেছে তারা বলে আপনার মনে হয়? এটা সম্পূর্ণ আমার যেটা মনে হয় যেটা সম্পূর্ণ শেখ হাসিনার মদতে সম্পূর্ণ জড়িত উনি, এবং ওনার আশেপাশের যেগুলো আপনার হচ্ছে প্রশাসন থাকে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের র্যাঙ্ক বাড়ানোর জন্য। র্যাঙ্কের একটা গল্প হলে বলতে গেলে, গুম কমিশনে আমি যখন গিয়েছিলাম, মেজর আশরাফ আসছিলেন, আমার বাবার হচ্ছে সাথে উনি জড়িত, ওনাকে আমি আসামি করে মামলা করছি। আচ্ছা। তো সেখানে উনি এসে গুম কমিশনের প্রধান ছিলেন, ওনাদেরকে বলতেছিলেন যে হচ্ছে যে স্যার আমার নামে তো এরকম অভিযোগ আসছে, আমার তো প্রমোশন হচ্ছে না। আমি তখন বুঝলাম যে আমি যত শুনতেছিলাম যে আসলে এরা প্রমোশনের জন্যই এবার মানুষকে খুন করে বা কসফায়ার করে বা নিখোঁজ করতেছে, আসলে সেটা সত্য। মানে হিতাহিত জ্ঞানটাও হারিয়ে ফেলে ওই কোনো সময়। কিছু নেই, বিন্দু পরিমাপ নেই। এবং আরেকটা বিষয়, 5 আগস্টের পর যখন শেখ হাসিনার রায় হলো, রায়ের পর ব্রিগেডিয়ার মাহবুব আলমের এক অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করে যে হচ্ছে সাগর সাহেব আপনার সাথে আমি দেখা করতাম, মানে মাহবুব আলম স্যার আমার সাথে দেখা করবেন। আচ্ছা। তা আমি বলছি আমি আপনার সাথে কেন দেখা করবো, আমি দেখা তো করবো না, আপনার সাথে দেখা করবো, আমি আদালতে দেখা করবো, আপনার সাথে আমার কোনো মীমাংসা নাই, আপনি আমার বাবাকে গুম করছেন, আপনার সাথে আমি দেখা করবো আদালতে। তারপরে উনি আমার সাথে আর যোগাযোগ করেন নাই বা ফোন টোন দেন নাই। পরে বলে আচ্ছা ঠিক আছে, আমি তারপরে বলছি যদি আপনি আমার দেখা করতে চান একান্তভাবে, তাহলে আপনি শাহিনবাগে আসবেন, তুইলাপুর বাসায়, মায়ের ডাকে অফিসে আসবেন, মায়ের ডাকে অফিসে আসবেন, আমি আপনাকে দেখা করবো, কিন্তু আমি বাইরে কোনো দেখা করবো না, কারণ আপনি আমার বাবাকে গুম করছেন, আপনি তো আমাকেও গুম করতে পারেন, কারণ আমি তো ফুল সব ওনাদের সম্পর্কে সব জানি, ওইখানে কে আমার বাসায় গিয়েছে বা ওই সময় কে কে ওইখানে দায়িত্বে ছিলেন, ম্যাক্সিমামের নাম আমি জানি। আচ্ছা। যেমন মেজর আশরাফ বললাম, ইমতিয়াজ ছিলেন, জুয়েলেনা ছিলেন, সিও ছিলেন মাহবুব আলম, সবাই না জড়িত, এরা সবাই জড়িত। তারা কি এখনো কেউ কর্মরত আছেন কিনা? হ্যাঁ সবাই কর্মরত আছে, সবাই কর্মরত হ্যাঁ। আছেন। জুয়েল সাহেব আছেন এখানে ঢাকাতে, উনি জব করেন। তাহলে আপনি এই যে আশ্বস্ততার কথা বলছিলেন যে বিএনপি ক্ষমতায় এসেছে, আপনি আশ্বাস পাচ্ছেন, তাহলে বিএনপি ক্ষমতায় আসার এতদিন পরেও আসলে এই অভিযুক্ত ব্যক্তিগুলো এখনো তারা তাদের স্বপদে বহাল রয়েছেন, এই বিষয়টা নিয়ে তাহলে কি বলবেন? এটা আমি বলবো যে আমার যেটা মনে হয় প্রধানমন্ত্রীর আরও একটু ভালোভাবে নজর দেওয়া উচিত। যেমন আমি বললাম আমার বাবাকে 3 মাস একজন আমার বাসায় থাকছে, আমার বাবা গুম ছিলেন। তারপর একজন হচ্ছে আমি শামসুল ফরদের নামে একজনের নাম বললাম, যিনি র্যাবের সদস্য ছিলেন, ওইখানে আমার বাবাকে খাবার দিতেন, তার ইনফরমেশন আমি তাদেরকে দিয়েছি, গুম কমিশন, তার ফোন নাম্বার দিয়েছি, তার ডিটেলস দিয়েছি। আর একজন ছিলেন প্রায় 1 বছর 7 মাসের মতো ছিলেন, ওনার নাম হচ্ছে
আয়াতুল্লাহ, ওনার বাড়ি হচ্ছে রংপুরে। তো ওনার ইনফরমেশন আমি দিয়েছি। এর চার কীভাবে সাজানো বলা যায়? আমি 1-1.5 বছর পর্যন্ত আমি জানি আমার বাবা হচ্ছে র্যাবের CPC 1 চাঁপাইনবাবগঞ্জ ছিলেন। আচ্ছা, আমি প্রত্যেকটা ইনফরমেশন দিছি। এর চার সহজভাবে আর আমার পক্ষে তো সম্ভব না, বাকি দায়িত্ব তাদের। কারণ তারা যদি সহযোগিতা না করে আমাদের, তাহলে আমাদের কিছুই করার নাই। এই সময়টার মধ্যে আপনারা গুম কমিশনে আবেদন কিংবা আইসিটিতে কোনো মামলার প্রক্রিয়া, সেই বিষয়টা একটু জানতে চাই, এবং একই সাথে তাদের অগ্রগতিটা, আপনি যেটা প্র্যাকটিক্যালি নিজে দেখেছেন, তাদের অগ্রগতির সম্পর্কেও একটু জানতে চাই। আইসিটিতে মামলা করা হয়েছে আপনার প্রায় 1 বছর প্লাস হয়ে গেল। আচ্ছা, ইউনূস সরকার যখন ছিলেন তখন করা হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের সময়। তারপর হচ্ছে তারপর এখন পর্যন্ত আমরা কখনোই জানতে পারলাম না কি অবস্থা, বা আমাদের কখনো কোনো শুধু মামলাটা ইনফরমেশন। করা পর্যন্তই। হ্যাঁ, শুধু মামলাটা করে আসছি, তারপর কখনো আমাদের ডাকাও হয় নাই, বা এটার কি অবস্থা বা আমার যে সাক্ষীগুলো আছে সেটা নিয়ে কিছু হয় না। তো গুম কমিশনে ডাকছিলেন, তারা আসছিলেন। তো পরবর্তীতে ওনারা বলছে আমরা যা নেওয়া নিছি, এগুলো বাকিগুলো ইনফরমেশন আমরা হচ্ছে আইসিটি দিয়ে দেওয়া হয়েছে, ওইখান থেকে আপনাদেরকে আবার জানানো হবে, ডাকা হবে। তারপর থেকে আমাদের এখনো ডাকা হয় নাই। আসলে আপনি কি মনে করেন যে আপনার বাবার সাথে যেটি হয়েছে, আপনার গোটা পরিবারের সাথে যেটি হয়েছে, আসলে এটার আপনি সঠিক বিচার পাবেন? আপনি কি প্রত্যাশা করেন এটা? প্রত্যাশা বলতে আমরা যেমন লাস্ট আমি কিছুদিন আগে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শুনলাম, যে উনি বলতেছিলেন আমি হচ্ছে প্রতিশোধ চাই না। তো আমিও বলবো প্রতিশোধ আমরা চাই না, আমরা চাই আমার সুষ্ঠু একটা বিচার। আমার বাবার সাথে যেগুলো ঘটছে, যারা জড়িত, সেটা আমার এলাকার রাজনৈতিক ব্যক্তি হোক কিংবা প্রশাসনের ব্যক্তি হোক, আমি সবাইকে সর্বোচ্চ শাস্তি চাই, সবাইকে। আমরাও তেমনটি চাই, এবং একই সাথে সঠিক বিচার, এবং এর পাশাপাশি কোনো নিরীহ ব্যক্তিকেও যেন আসলে ফাঁসানো না হয় কোনোভাবে, এবং সঠিক বিচারটা, সঠিক তদন্তটা যেন হয়, এমনটি আমরাও প্রত্যাশা করি। আমাদের সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার, আমরা বিরতির পরে আবার এই জায়গা থেকেই শুরু করব। দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন সাইফুল ইসলাম সাগর। আপনি ঘটনার বর্ণনার সময় আপনার ফুফাতো ভাইয়ের কথা বলছিলেন, যাকে ক্রসফায়ারে মেরে ফেলা হয়েছে বা নিহত হয়েছেন যিনি, এবং এর ঠিক 5 বছর পরে আপনার বাবাকে গুম করা হয়েছে। এই দুইটি ঘটনার মধ্যে আসলে কোনো সম্পর্ক বা যোগসূত্র আছে কিনা বলে আপনি মনে করেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি, এবং এটাতে প্রথমত আওয়ামী লীগ জড়িত, ফ্যাসিস্ট সরকার জড়িত, সাথে আমাদের এলাকার যেই রাজনীতি করে আওয়ামী লীগ, আমি যেমন নাম বলে আমাদের চেয়ারম্যান ছিলেন, তো সেই সময় বলতে আমার এই জায়গায় বর্তমানে আছেন 5 আগস্টের আগে আর কি যে ছিলেন, উনি আলমগীর সাহেব, তারপর কালাম মানে ওনার দোলা ভাই, তো বাচ্চু, জোনাব, এটা ফুল জড়িত। আমার ফুফাতো ভাই এই যে আপনার ক্রসফায়ার হয়েছে, এদের সাথে ফুল জড়িত। এবং আইন শৃঙ্খলা বাহিনী, আমি মেজর আশরাফ বললাম, এরা টাকার বিনিময়ে আমার যেটা মনে হয়, বা র্যাঙ্ক বৃদ্ধির জন্যই এভাবে আমার বাবাদের সহ বাকি যারা আছে সবাইকে এভাবেই নির্মমভাবে হত্যা করছে। তো আমাদের জন্য সবচেয়ে কষ্টের হচ্ছে 9 বছর 3 মাস 8 দিন আজকে আমার বাবা মোট ঘুমার। 9 বছর 3 মাস 8 দিন, আপনি সঠিক সময়টা মনে রেখেছেন। জি। তো ফুল টাইমটুকু আমরা জানতে পারলাম না আমার বাবার সাথে কী হয়েছে। আসলে পৃথিবীতে তো বাবার জন্য দোয়া করা যায় জীবিত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির জন্য। আসলে আমরা গুম ব্যক্তির জন্য কি দোয়া করব? এই প্রশ্নটা আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যেও, যে আসলে কোনো ব্যক্তি আসলে জীবিত থাকলে পিতামাতার জন্য আসলেই সন্তান দোয়া করতে পারে। কেউ যদি মারা যায়, আমাদের প্রিয়জন আপনজন ছেড়ে গেলে, আমরা তার কবরস্থান কিংবা সমাধিস্থলে যাই, তার জন্য দোয়া করি, তার জন্য ইবাদত করি, নফল নামাজ পড়ি। কিন্তু আসলে যার প্রিয়জন নিখোঁজ, তিনি জানেনই না যে আদৌ কখনো ফিরে আসবেন কি আসবেন না, আসলে সেই ব্যক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে চাওয়ার কি রয়েছে, এই উত্তরটা আসলে আপনাদের কাছেই রেখে গেলাম। এবং আমি আপনার কাছে যদি জানতে চাই যে এই যে 2024-এর 5ই আগস্ট যেদিন হলো, আসলে এই দিনে, আসলে এই দিনের পর, বা আমরা যদি এই দিনই বলি, যে যাদের আপনার মতো পরিবার যারা রয়েছেন, অসংখ্য মানুষ আয়নাঘর কিংবা তাদের প্রিয়জনের উদ্দেশ্যে এই জায়গাগুলোতে ছুটে গেছেন, তাদেরকে ফিরে পাবার আশায় অনেকে ফিরেও এসেছেন সৌভাগ্যবশত। তারা হয়তোবা জীবন ভিক্ষা পেয়েছেন কিংবা সৌভাগ্যবশত তারা ফিরে এসেছেন। আপনি বা আপনার পরিবারের কেউ 5ই আগস্টের পরে এরকম কোথাও খোঁজ করেছেন কিনা আপনার বাবার? হ্যাঁ, আমি খোঁজ করছি হচ্ছে আপনার আমাদের রাজশাহীতে, ওইখানেই গিয়েছিলাম। এটা কি 5 তারিখে? 5 তারিখে বিকালে। আচ্ছা, বিকালে পর মানে সন্ধ্যার আগে।
তারপর হচ্ছে আপনার আমাদের ওইখানে একটা ইয়ে ছিলেন, ফুল টাইম আমাকে আর কি সহযোগিতা করছিলেন মঈন ভাই নামে একটা সাংবাদিক। আচ্ছা। তো ওনার আমার দেশ পত্রিকার এখন বর্তমানে আছেন। তো ভাইকে আমি প্রথম ফোন করি যে ভাইয়া হুম হুম। এরকম তো অবস্থা দেশের, আমার বাবার কি অবস্থা, কোনো খোঁজটোজ পাইছেন নাকি? তারপর যদি ওনার যেভাবে পালা যাচ্ছে, সব প্রশাসন দেখলাম যে সব জায়গাতে মুভ করে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে সে মানুষ যদি বেঁচে থাকে তাহলে তাদের খাবার পাবে কীভাবে, তারা কীভাবে থাকবে, কই আছে? ফোন দিলাম, তারপর ঢাকাতে ফোন দিলাম, ঢাকাতে আপুকে ফোন দিলাম, আপু কী অবস্থা? এখানতে দেখলাম মাইকেল চাকমা সাহেব বের হয়েছে, ব্রিগেডিয়ার আমান আজমি, হ্যাঁ, আরমান সাহেব বের হয়েছেন। জি। তো সেক্ষেত্রে আমারও কৌতূহল হলো যে আমার হয়তো আপুকে একটু জিজ্ঞেস করি আমার বাবার কী অবস্থা, বের হয়েছে নাকি? তা আপু বললো না, এরকম কোনো এখনো বের হয় নাই, এখন পর্যন্ত কোনো সন্ধানও নাই। আপনার এবং আপনার পরিবারের মনে আসলে ঠিক কতটা আশা ছিল যে এই ব্যক্তিগুলো, আপনি যে নিজেই বললেন মাইকেল চাকমা, আমান আজমি এবং অসংখ্য মানুষ যারা গুম হয়েছিলেন, এত বছর পরে হয়তোবা তাদের জীবিত থাকার কথা না, প্রকাশ্যে আসার কথা না, তারপরেও তারা জীবিত ফিরে এসেছেন, তো সেই চিত্র দেখার পরেও আপনাদের মনে ঠিক কতটা আশা ছিল? আমার সবচেয়ে বেশি হয়েছিল কারণ হচ্ছে এই যে ব্যক্তিগুলোর নাম বললাম, এটা সবাই অনেক হাইলাইট, একটা হাই প্রোফাইল মানুষ। সেখান থেকে আমার বাবা তো একটা ইউনিয়নে, যেহেতু একটা মানুষ, মানে ইউনিয়নে একটা রাজনীতি করতেন, সেখান থেকে তো আমি ভাবছিলাম হয়তো বা আমার বাবা বেঁচে থাকার সম্ভাবনা বেশি, কারণ ওনারা যেহেতু বেঁচে আছে তাহলে আমার বাবা বেঁচে আছে। তো তারপর দেখলাম যে না, বেঁচে নাই, বা এখন তো জানি না কী অবস্থা, সন্ধান আছে নাকি। আমার তো মানে মাঝে মাঝে ইচ্ছে করে যে বলতে, তার পরনের শেষ কাপড়টুকু আমাদের দিক, আমরা নিয়ে থাকতে পারি। লাশ তো পাইলাম না। আমরা জুলাই জাদুঘরেও কিছু সবার সংরক্ষণ করতেছে। আমার তো আমার বাবার একটা শার্ট টুপি রেখে আসছি, যেন আমরা মাঝে মাঝে দেখতে পাই বা কেউ দেখুক আসলে বাংলাদেশের মানুষে যেভাবে গুম করা হয়েছে, অনেকে তো বিশ্বাসই করে না। আমার বাবা বা আমাদের মতো ফ্যামিলির মানুষগুলো যে গুম হয়েছে, অনেকে হাসে যে অসম্ভব, এটা কখনোই সম্ভব না। কিন্তু মানুষগুলো তাহলে গেল কই? আমার একটাই চাওয়া, সরকার যেন ফ্যাসিস্ট সরকার সহ যারা জড়িত সবাইকে যেন সর্বোচ্চ শাস্তি দেয়। শুধু গুম বলবো না, আমি বলবো 24 গণহত্যা, শাপলা চত্বর, বিডিআর বিদ্রোহ এবং যাদের এবার ক্রসফায়ার করা হয়েছে, প্রত্যেকটা বিচার যেন করা হয়। আপনি কি ধরনের বিচার প্রত্যাশা করেন বা কি ধরনের তদন্ত আপনি প্রত্যাশা করেন একজন ভিকটিম পরিবারের সন্তান হয়ে? আমি চাইব এটা যত দ্রুত সম্ভব করা, কারণ আমরা তো, আমি যেমন বললাম 9 বছর 8 মাস 3 মাস 8 দিন, আমার বাবার ছিল আরও অনেক আগে যারা গুম হয়েছে তারা অনেক দীর্ঘ সময় ধরে প্রত্যাশা করে আছে। 2012-13 সালের দিকে আমাদের ফ্যামিলির মধ্যে মানে এমন ফ্যামিলি আছে যেগুলোতে কোনো ছেলে সন্তান নাই, কারো মেয়ে সন্তান, তাদের বিয়ে দিতে পারতেছে না, পড়াশোনার খরচ, অনেক কষ্ট আছে, সবাই অনেক কষ্ট আছে ভীষণ। এটা হয়তো আমি সুযোগ পাইছি বা আপনি আমাকে সুযোগ দিয়েছেন বলে বলতে পারতেছি। আমার মতো অসংখ্য মানুষ আছে, অসংখ্য, যারা কিছু বলতে পারে না বা সাহায্য পাচ্ছে না। আমার মনে হয় যত দ্রুত সম্ভব সরকার এটা বিচারের আয়ত্তে নিয়ে আসা উচিত এবং আমাদের সবাইকে পুনর্বাসন করা দরকার। আমি তো প্রায় পড়াশোনা প্রায় শেষের পথে, আমার ছোটো বোন এখন পড়াশোনা চলতেছে, আমাদের ভবিষ্যৎটা কই? আমাকে পড়াশোনার খরচ দেওয়ার জন্য আমার ছোটো বোন যেটা আছে তাকে পড়াশোনা করানো হয়নি। অসংখ্য এরকম কষ্টের কথা আছে, বলে শেষ করা যাবে না। আচ্ছা, এই যে বিচার এবং তদন্তের কথা আপনি যেটি বলছিলেন যে সর্বোচ্চ বিচারও আপনি প্রত্যাশা করেন, সর্বোচ্চ শাস্তি আপনি দাবি করেন, আমরাও আসলে এমনটাই প্রত্যাশা করি, কিন্তু আপনার বাবা এই যে দীর্ঘদিন ধরে গুম আছেন, এই দীর্ঘ সময়টার মধ্যে আসলে আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু মহল, তাদের আচরণটা আসলে কেমন ছিল? তাদের সহযোগিতা পেয়েছেন কিনা, কিংবা আসলে দুঃসময়ে তো অনেকেই আসলে অচেনা মুখ হয়ে যায়, সেই বিষয়টা যদি একটু বলেন। সহযোগিতা বলতে গেলে আমাদের ফুল ফ্যামিলি তো রাজনৈতিক ফ্যামিলি, সবাই, মানে আমার বাবা যখন গুম তখন আমার বড় জেলে, আমার ফুফাতো ভাই জেলে, আমার ফুফাতো ভাই একটা তো আমি বললাম ক্রসফায়ার হয়েছে, মানে
পুরো ফ্যামিলির সবাই তখন আসামি, প্রত্যেকে প্রতি মাসে 2-3টা করে কেসে হাজরা দিচ্ছে, তাদের অবস্থাও খারাপ। সহযোগিতা বলতে ওইরকম সহযোগিতা কারো কাছে পাওয়া সম্ভব হয় না, কারণ সবাই সবার নিজের জায়গা থেকে খুব কষ্টে আছে সবাই। এবং আপনি আর্থিক অবস্থার কথা বলছিলেন, আপনি খুব নিদারুণ কষ্টের একটা কথা কিছুক্ষণ আগে বলছিলেন, যে পরিবারের আর্থিক অবস্থার কথা, যে দীর্ঘদিন আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়েছে এবং একদিন খুব সম্ভবত তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাওয়া হয়েছিল। এই যে আর্থিক অবস্থাটা ছিল, এর মধ্যে আসলে আপনার বাবা গুম হয়েছে, আপনারা ঠিক কতটা আতঙ্কে দিন পার করেছেন এবং আপনাদের মানসিক অবস্থাটা আসলে এই সময়টা কেমন ছিল? এটা ভীষণ খারাপ। আপনি দেখা যাচ্ছে যে থানা থেকে কোনো একটা ওসি বা এসআই সব তো চেঞ্জ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে চেঞ্জ হয়, আবার ওনারা আসে, এসে আমাদের আবার তদন্ত করে আমার বাবা ফিরেছে নাকি। মানে লং টাইম তো যখন আপনি হচ্ছে কেসে হাজরা দিবেন না, তখন তো সবগুলো কেস ওয়ারেন্ট হয়ে যায়। তো আমরা বলি গুম হয়ে গেছে, আমাদের থেকে ইনফরমেশন নিয়ে যায়, নিয়ে যে আবার কিছুদিন পর আবার আসে। এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের বিষয় যে আমরা সেম জিনিস বারবার বলি, যে এটা আমরা বলছি হারিয়ে গেছে, আবার আসতেছে নতুন করে একজন এসে আবার ইনফরমেশন নিয়ে যায়, আবার বলে একই প্রশ্ন আবার বারবার। আপনার ওনারা বলে যে আপনারা অন্য কোথাও কি হারিয়ে গেছেন নাকি, আবার বলে যে এরকম যে হয়তো আপনারা বলতেছেন না কোথাও গেছে। আমরা বলি আপনার ডকুমেন্ট দেখ, আপনার নিয়ে আসেন, আপনার ধরে নিয়ে যা পুলিশ, আপনার এইভাবে বলছে আমরা, আপনারা হচ্ছে যেহেতু আমার বাবা ওয়ারেন্ট হয়ে গেছে, তাকে ধরেন, আপনারা ধরে নিয়ে আপনারা জেলে দেন, তাহলে আমরা দেখতে পারি আমার বাবা কোথায় আছে। প্রশাসন অনেকভাবে বিভিন্নভাবে হ্যারেস করছে, বিভিন্নভাবে সবসময়। থানাতে গেলে কথা বলতে চায় না, র্যাবে গেলে, র্যাব 5-এ গেলে তো মানে মনে হয় আমরা এখানে কেন আসছি। ওয়েটিং রুমে তো দীর্ঘ এতদিন কেটে গেছে, বলা যাবে না কতদিন কেটে গেছে। আজকে স্যার নাই, আজকে উনি নাই, আপনি আসছেন, আপনি এরকম হবে না, এভাবে দেখা করা যায় না। আপনার বড় কোনো প্রশাসনের বা বড় কোনো একটা কর্মকর্তার বা কারো আপনার রেফারেন্স নিয়ে আসেন, তা আমাদের কে রেফারেন্স দেবে? এই যে সংশ্লিষ্ট ব্যক্তিগুলো যাদের কথা বলছিলেন শুরু থেকে এখন অবধি পর্যন্ত, যে বা যারা যারা আসলে জড়িত ছিল এটার সাথে, তাদের সামনে দাঁড়ানোর সুযোগ যদি আসলে আপনি পান এই অবস্থায়, আপনি তাদের সামনে দাঁড়িয়ে আসলে মন খুলে কোন কথাটা সর্বপ্রথম বলতে চান? এবং একই সাথে এটাও জানতে চাই যে আপনার বাবাকে হারানোর পর আজ অবধি পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় আপনি কোনটা পার করেছেন, এমন একটি দুঃসহ স্মৃতির কথাও জানতে চাই। কঠিন সময় বলতে আমার হচ্ছে যখন আমার মা বলল যে দুজনকে পড়াশোনা করানো সম্ভব না, 2 ভাই বোনকে, এই সময়টা খুব খারাপ লাগছে যে আমার জন্য আমার ছোটো বোন পড়তে পারলো না। আর 5 আগস্টের পর আমার বাড়ির পাশে আর কি, যে বললাম যে চেয়ারম্যান ছিলেন, বাসেন বা 5 আগস্টের পরে ছিলেন, আগে ছিলেন, ওর দুলাভাই আমাকে ডাকছে, ডেকে আমাকে রীতিমতো হুমকি দেওয়া হয় যে আমার বাবা যে গুম হয়েছে, আমার ফুফাতো ভাই ক্রসফায়ার হয়েছে, তো এই বিষয়গুলো নিয়ে যদি আমি কোনো ধরনের মামলা টামলা করি বা কোনো কিছু করা হয়, বা আমি যদি তখন শুনছেন যে আমি হচ্ছে ট্রাইব্যুনালে বা এখানে করছি, মামলা টামলা করছি, তো এই বিষয়গুলো নিয়ে উনি আমাকে বলে যে এটা করলে ঠিক হবে না, তোমার পড়াশোনা শেষ, মানে আমাকে রীতিমতো হুমকি দেয়। আচ্ছা, সবসময় একরকম থাকবে না, এক সময় দেখাচ্ছে এটা পরিবর্তন হবে, তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমি এই মানুষগুলোর সামনেই যদি এখন আপনি দাঁড়ানোর সুযোগ পান, আপনি আসলে ঠিক কি বলতে চান? আমি সত্য কথা বলতে, আমি যে সময়টুকু ফেস করছি আমার ফ্যামিলি বা পরিবার, আমি চাই না যে যেমন কিছু হোক, আমি সত্যি চাচ্ছি যে আমি পুরোটা আইনিগতভাবে সর্বোচ্চ শাস্তি হোক। আমি নিজে পার্সোনালভাবে কিছু করতে চাই না, কোনো প্রতিশোধ পরায়ণ আপনি? আমি প্রতিশোধ কখনোই চাই না, এটা খুব ভয়ঙ্কর, আমি এটা ফিল করছি। আমি চাই যে সরকার এটা নিজস্বভাবে খুব দ্রুত আইনিগতভাবে যারা জড়িত আছে, যেমন আমি যেগুলো বললাম, যারা আপনার হচ্ছে সোর্স হিসেবে কাজ করছে, এই যে লোকগুলো বললাম, আমি জানি এরা জড়িত, আমি 100% শিওর এরা জড়িত, এদেরকে আপনি সর্বোচ্চ শাস্তি দেন। এবং সর্বোচ্চ, শুধু আমার বাবা না, আমার বাবার মতো যারা অসংখ্য বাবা হারায় আছে সবার ক্ষেত্রে একই, সর্বোচ্চ শাস্তি হোক। এবং বাংলাদেশের মানুষ দেখুক যে আসলে যেটা এরকম কিছু হইলে ভবিষ্যৎ যেন শিখে রাখে যে না, এরকম হইলে এরকম সর্বোচ্চ শাস্তি আছে, যাতে মানুষ আর কখনো ভবিষ্যতে যাতে আসলে যেই সরকারি আসুক না কেন না করতে পারে, এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আসলে আমরাও এমনটা প্রত্যাশা করি। এবং আপনার বাবার সম্পর্কে এমন কোনো স্মৃতি আছে কিনা যা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান দর্শকদের উদ্দেশ্যে? বা শেষ স্মৃতি কি আসলে? আপনার বাবা যেদিন গুম হয় সেদিনই আপনার সাথে দেখা করতে গিয়েছিলেন, তার সাথে শেষ স্মৃতিটা আপনার কি ছিল? শেষ স্মৃতি ছিল আমার বাবা গুম হওয়ার আগে, আমার বাবা তখনও আবার রাজশাহীতে মানে পালিয়েছিলেন আর কি। আমার একটা জায়গাতে, আমি একটা আমার মেসে
আমি একটা সিট ছিল আমি আমার বাবা একসাথে ঘুমাইতাম। আচ্ছা। বাসায় থাকলে তো পুলিশ উঠায় না যাবে, তো দেখা যাচ্ছে একদিন এখানে থাকে, একদম ওইখানে থাকে। তো সেই দিন আমার কাছে ছিল, থাকার পর বললো, আমার বাসায় গেলাম, আমার ছোটো বোন তো 8 মাসের বয়স, তো তাকে দেখতে গেছে। দেখতে যাওয়ার পর আমি অসুস্থ, 2 দিন পরে আমি অসুস্থ, তারপর আমাকে দেখতে আসছে। আমার বাবার সাথে লাস্ট স্মৃতি বলতে তার সাথে আমার লাস্ট একসাথে একটা রাত ঘুমানো হয়েছে। আর তো অসংখ্য স্মৃতি, মানে কি বলবো, নিজে আমি আর বাবা একসাথে বেড শেয়ারিং করে থাকছি, যাতে প্রশাসন না ধরতে পারে, যাতে আবার জেলে না নিয়ে যেতে পারে। তারপরেও হারায় গেছে, গুম হয়ে গেছে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একদম সংক্ষেপে আপনার কাছে যদি জানতে চাই যে এই যে এতক্ষণ যে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন, এই সব বিষয়গুলো নিয়ে আসলে বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমান, সরকারের উদ্দেশ্যে বা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি কি বলতে চান এবং আপনার বার্তাটা কি একটু সংক্ষেপে যদি বলেন? আমার সংক্ষেপে বার্তা হচ্ছে, স্যার আপনি আমাদের দিকে একটু দেখেন, যে আপনার যে ট্রাইব্যুনাল করছেন বা ওনারা অনেক লেন্দি প্রসেস, অনেক লেন্দি, এত সময় লাগার কথা না। প্রত্যেকটা ফ্যামিলি ডিটেলস দিয়ে দিছে যে এই মানুষগুলো জড়িত। জি। আমরা যখন দেখি যে হচ্ছে কোন একটা প্রশাসন, যেমন এখন বর্তমানে যে হচ্ছে নাম করে গেলাম, যে আপনার যারা হচ্ছে গুমের সাথে জড়িত, জি, যে ধরা পড়ছেন, তাকে দেখলাম যে উনি স্বাভাবিকভাবে হাঁটতেছেন, বেপিভাবে যাচ্ছেন, খুব আশ্চর্য লাগে। আমার বাবা যখন জেলে ছিল, আমার মনে আছে আমার বাবাকে ডেলিভারি পরে নিয়ে যাওয়া হয়েছে। এইসব মানুষকে স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া হয়, এটা কেন? মানে তারা কি, মানে তারা হচ্ছে প্রশাসনে ছিলেন বলেই কি তারা অপরাধ করছেন? তাদের কি কোনো শাস্তি, মানে তাদের জন্য আলাদা শাস্তি, আমাদের জন্য আলাদা শাস্তি, এটা কেমন? বাংলাদেশ সরকার আমার মনে হয় এগুলো দেখা উচিত। শাস্তি সবার জন্য সমান, সে যে অপরাধী হোক, সে যত বড় মানুষ হোক, আইনের ঊর্ধ্বে আসলে কেউ কেউ নয়। না। হ্যাঁ। আমরাও আসলে তেমনটাই প্রত্যাশা করি যে আসলে প্রত্যেকেই যেন আসলে সঠিক বিচারটা পান এবং সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত বিচার প্রক্রিয়া যেন যত সম্পন্ন দ্রুত করা হয়। সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলাম সাগর আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আমার মতো ছোট একটু নগ্ন মানুষকে এখানে ইনভাইট করার জন্য। আসলে কখনো এভাবে কথা বলার সুযোগ হয় নাই, আজকে হলো। আপনাদের জন্য আসলে আমাদের এই প্ল্যাটফর্মটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। কে দায়িত্ব নিয়েছে আপনার স্বপ্নকে পূরণ করার? কে দায়িত্ব নিয়েছে আপনার জীবনকে বদলে দেওয়ার? জীবন বদলায় না, জীবনকে বদলে দিতে হয়। আর আপনার সেই বদলে যাবার গল্পগুলোই আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম দেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।